বিস্ময়ে মোড়া, রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তে মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। অজানা মহাজাগতিক রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন পথ খুঁজছেন। সেই প্রচেষ্টার অংশ হিসেবে চীন এবার নজর দিয়েছে পৃথিবীর গভীরে সমুদ্রের তলদেশে। সম্প্রতি চীনের বিজ্ঞানীরা পানির নিচে ৩৫০০ মিটার গভীরে একটি শক্তিশালী নিউট্রিনো ডিটেকশন টেলিস্কোপ তৈরির কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। এই দূরবীক্ষণ যন্ত্রটি এমন এক বিরল কণার সন্ধান দেবে যা মহাজাগতিক রশ্মির উৎস কিংবা ব্ল্যাক হোলের মতো দীর্ঘদিনের অমীমাংসিত রহস্য উন্মোচনেও সহায়তা করবে। এই প্রকল্পের জন্য তৈরি আন্ডার ওয়াটার নিউট্রিনো টেলিস্কোপের স্থাপন যন্ত্রটি সফলভাবে সমুদ্র পরীক্ষাও সম্পন্ন করেছে। মহাবিশ্বে দীর্ঘদিনের অমীমাংসিত রহস্য মহাজাগতিক রশ্মির উৎস সন্ধানের লক্ষ্যে সমুদ্রের ৩৫০০ মিটার গভীরে একটি শক্তিশালী নিউট্রিনো শনাক্তকারী টেলিস্কোপ নির্মাণ করছে চীন। সম্প্রতি পানির নিচে নিউট্রিনো টেলিস্কোপটি বসানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হবে সেটির সামুদ্রিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই যুগান্তকারী প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ট্রপিক্যাল ডিপ সি নিউট্রিনো টেলিস্কোপ। নিউট্রিনো হলো মহাবিশ্বের সবচেয়ে বেশি থাকা কণাগুলোর মধ্যে অন্যতম। এদের বিশেষত্ব হলো এরা খুব কমই অন্য কোনো পদার্থের সঙ্গে মিশে যায় বা প্রতিক্রিয়া করে। ইলেকট্রনের মতো কণা যেখানে আটকে যায়, নিউট্রিনো সেখান থেকেও অর্থাৎ মহাকাশের ঘন জায়গাগুলো থেকেও সহজে বেরিয়ে আসতে পারে। এই কারণেই নিউট্রিনো মহাবিশ্বের কৃষ্ণ গহ্বর বা অন্যান্য গোপন রহস্য বহন করার জন্য সেরা মাধ্যম। তবে সমস্যা হলো এদের খুঁজে বের করা খুবই কঠিন। ২০১৮ সালে সাংহাই চিয়াওথং ইউনিভার্সিটির একটি গবেষণা প্রতিষ্ঠান পানির নিচে টেলিস্কোপ তৈরি করার প্রস্তাব দেয়। টেলিস্কোপটির প্রধান বিজ্ঞানী সু তংলিয়ান জানালেন, ট্রপিক্যাল ডিপ সি নিউট্রিনো টেলিস্কোপটি অভিনবভাবে আকাশের দিকে না তাকিয়ে বরং নিচের দিকে তাকিয়ে মহাবিশ্ব পর্যবেক্ষণ করতে সক্ষম। সফল পরীক্ষার পর আশা করা হচ্ছে আগামী বছরই নিউট্রিনো শনাক্ত করার জন্য প্রথম ধাপের ভাসমান যন্ত্রগুলো বসানো শুরু হবে। টেলিস্কোপের তারগুলো বসানোর জন্য একটি বিশেষ যন্ত্র তৈরি করা হয়েছে যার নাম স্পাইডার সিস্টেম। মাকড়সা যেভাবে জাল তৈরি করে সেই ধারণা থেকেই এই যন্ত্রের নকশা করা হয়েছে। এই টেলিস্কোপে দক্ষিণ চীন সাগরের ৩৫০০ মিটার গভীর সমুদ্রতলে নোঙর করা প্রায় ১০০০টি কেবল থাকবে। নিউট্রিনো টেলিস্কোপ বানানোর চিন্তা প্রথম শুরু হয়েছিল ১৯৬০ সালে। সেই চিন্তাভাবনা থেকেই পরে কয়েকটি বড় টেলিস্কোপ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে আমেরিকান নেতৃত্বে তৈরি আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি, যা অ্যান্টার্কটিকায় রয়েছে, রাশিয়ার তৈরি একটি টেলিস্কোপ যা বৈকাল হ্রদে বসানো, এবং ভূমধ্য সাগরে KM3 নেট। এই সবগুলোর মধ্যে ২০১০ সালে তৈরি হওয়া আইসকিউব খুব দ্রুত সফলতা পায়। এটি চালু হওয়ার পর মাত্র ২ বছরের মধ্যেই মহাজাগতিক নিউট্রিনো কোথা থেকে আসছে সেই উৎসটি আবিষ্কার করে ফেলে। প্রকল্পের প্রধান বিজ্ঞানী সু তংলিয়ান জানান, এই টেলিস্কোপের গবেষণা শুরু হয়েছিল ২০১৮ সালে, আর এটি কোথায় বসানো হবে তা ঠিক করা হয় ২০২১ সালে। তাদের লক্ষ্য হলো ২০২৬ সালের মধ্যে ১০টি কেবল বসানোর কাজ শেষ করা। এটি সফল হলে প্রমাণিত হবে চীন তাদের নিজেদের জলসীমার ভেতরে গভীর সমুদ্রে নিউট্রিনো টেলিস্কোপ তৈরি করার সব রকম প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে। ২০৩০ সালের দিকে চূড়ান্তভাবে তৈরি হওয়ার পর ট্রপিক্যাল ডিপ সি নিউট্রিনো টেলিস্কোপ
বিশ্বের সবচেয়ে উন্নত নিউট্রিনো টেলিস্কোপ হিসেবে পরিচিতি লাভ করবে এবং এটি চালু হওয়ার 1 বছরের মধ্যেই এনজিসি 1068 নামক গ্যালাক্সি থেকে স্থিতিশীল নিউট্রিনো উৎসগুলো ধরতে পারবে বলে আশা করা হচ্ছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। 2024 সালে চীনের চাংয়ে-6 মিশন চাঁদের দূরবর্তী পাশ থেকে যে মাটি নিয়ে এসেছিল তা নিয়ে বিজ্ঞান মহলে তৈরি হয়েছিল এক গভীর কৌতূহল। চাঁদের পরিচিত মাটি বা ধূলিকণার থেকে এই নমুনা ছিল সম্পূর্ণ আলাদা। এটি ছিল অস্বাভাবিকভাবে আঠালো এবং দলা পাকানো। চাঁদের নিকটবর্তী পাশ থেকে সংগৃহীত নমুনার সঙ্গে এর পার্থক্য এতটাই স্পষ্ট ছিল যে বিজ্ঞানীরা এর রহস্য উন্মোচনে দ্রুত গবেষণা শুরু করেন। অবশেষে চীনের বিজ্ঞানীরা সেই রহস্যের জটও খুলে ফেলেছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চাঁদের দূরবর্তী দিক থেকে মাটি সংগ্রহ করে এনেছিল চীনের চাংয়ে-6 মিশন। এই মাটি চাঁদের পরিচিত মাটি বা ধূলিকণার থেকে ছিল সম্পূর্ণ আলাদা। এটি ছিল অস্বাভাবিকভাবে আঠালো এবং দলা পাকানো। অবশেষে সেই রহস্য ভেদ করেছেন চীনের বিজ্ঞানীরা। 2024 সালে মিশনটি সফলভাবে শেষ হওয়ার পর থেকেই এই মাটির আঠালো ও দলা পাকানো বৈশিষ্ট্য গবেষকদের কৌতূহল বাড়িয়েছিল, কারণ এটি চাঁদের নিকটবর্তী দিকের মাটি থেকে একেবারেই আলাদা। চায়না একাডেমি অফ সায়েন্সেসের অধিভুক্ত থাকা ইনস্টিটিউট অফ জিওলজি অ্যান্ড জিওফিজিক্সের নেতৃত্বে একটি গবেষণা দল এই কৌতূহলোদ্দীপক পর্যবেক্ষণ নিয়ে গভীর তদন্ত শুরু করে। তাদের এই আবিষ্কার নেচার অ্যাস্ট্রোনমি পত্রিকার সর্বশেষ সংখ্যায় প্রকাশিত হয়। এই বিশেষ বৈশিষ্ট্যটি খুঁজে বের করার জন্য গবেষক দলটি বিভিন্ন পরীক্ষা চালায়। এর মধ্যে ছিল ফিক্সড ফানেল টেস্ট এবং ড্রাম টেস্ট, যার মাধ্যমে চাংয়ে-6 চাঁদের মাটির বিশ্রাম কোণ মাপা হয়। পরীক্ষায় দেখা যায় চাংয়ে-6 এর মাটির বিশ্রাম কোণ চাঁদের নিকটবর্তী দিকের নমুনার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর প্রবাহের বৈশিষ্ট্য পৃথিবীর আঠালো মাটির মতোই। গবেষকরা খুঁজে পেয়েছেন যে মাটির এই আঠালোতা আংশিকভাবে এর গঠনের কারণে হয়েছে, যা চাঁদের নিকটবর্তী দিকের মাটির চেয়ে অনেক বেশি সূক্ষ্ম। চাঁদের নিকটবর্তী দিকের মাটির গঠন বালির মতো, কিন্তু দূরবর্তী দিকের মাটির গঠন অনেকটা ময়দার মতো। যেমন এক মুঠো বালি সহজে হাত দিয়ে গলে যায়, কিন্তু ময়দা হাতের তালুতে দলা পাকিয়ে থাকে। এছাড়াও চাঁদের উল্টো দিক থেকে আনা মাটির কণাগুলো কোণযুক্ত এবং রুক্ষ। এই সূক্ষ্মতা এবং রুক্ষতার সংমিশ্রণ স্থির বিদ্যুতের মতো শক্তিগুলোর প্রভাবকে বাড়িয়ে তোলে, যার ফলে মাটি অস্বাভাবিকভাবে আঠালো হয়। চাঁদের দুই দিকের মাটির গুণগত পার্থক্যের কারণ হল তারা বিভিন্ন মহাকাশ পরিবেশের সংস্পর্শে আসে। চাঁদের দূরবর্তী দিক বেশি ঘন ঘন এবং গুরুতরভাবে উল্কাপিণ্ড দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। উল্টো দিকের পাহাড় তৈরি করা প্লাজিওক্লেজ খনিজগুলো আঘাতের ফলে সহজে অসংখ্য সূক্ষ্ম এবং কোণযুক্ত কণা তৈরি করতে পারে। এই আবিষ্কার ভবিষ্যতের চন্দ্র অভিযান, চাঁদের দূরবর্তী দিকে অবতরণ এবং সেখানে বেস বা ঘাঁটি স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, 2026 সালে চাংয়ে-6 মিশন চাঁদের সবচেয়ে বড়, গভীরতম এবং প্রাচীনতম গহ্বর সাউথ পোল আইটকেন বেসিন থেকে 1935.3 গ্রাম চাঁদের উল্টো দিকের নমুনা পৃথিবীতে এনে ইতিহাস তৈরি করেছিল। আফরিন মিম, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। দর্শক, চলুন দেখে আসি এক অদেখা জগৎ। দক্ষিণ চীনের গভীর নীল সাগরের বুকে লুকিয়ে আছে হুয়াং ইয়ানতাও, যা পরিচিত নীল সাগরের রত্ন হিসেবে। সম্প্রতি প্রকাশিত আন্ডার ওয়াটার ফুটেজে দেখা গেছে রঙিন মাছ আর প্রাণবন্ত প্রবালের এক শ্বাসরুদ্ধকর সাম্রাজ্য। পরিবেশ সুরক্ষায় চীন এই বছর ৩৫০০ হেক্টরেরও বেশি এলাকা জুড়ে এটিকে জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। পৃথিবীর এই রহস্যময় সৌন্দর্যের সাক্ষী হতে চলুন দেখে নেই আফরিন মিমের প্রতিবেদনে এই নীল সাগরের রত্নের আন্ডার ওয়াটার দৃশ্য।
দক্ষিণ চীনের গভীর নীল সাগরের বুকে লুকিয়ে আছে এক অনন্য রহস্যময় জগৎ হোয়াং ইয়ান্তাও। উপরে সাধারণ এক দ্বীপ মনে হলেও পানির নিচে এটি যেন রং, আলো আর জীবনের এক অভূতপূর্ব জগৎ। সম্প্রতি চীনের পরিবেশ মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে এখানকার নতুন পানির নিচের মনোমুগ্ধকর দৃশ্য। রঙিন মাছের অবিরাম আনাগোনা, ঢেউয়ের তালে দুলতে থাকা প্রাণবন্ত প্রবাল আর নীরব সমুদ্রের গভীরে স্পন্দিত জীবনের অপরূপ ছন্দ, যেন সত্যি এক নীল সাগরের রত্ন। হোয়াং ইয়ান্তাও নিছক একটি দ্বীপ নয়, এটি অসংখ্য সামুদ্রিক প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। দক্ষিণ চীন সাগরের এক বিশাল প্রাণবৈচিত্র্যের কেন্দ্র এটি। বহু বছর ধরে চীন অত্যন্ত যত্নের সঙ্গে এই নিজস্ব দ্বীপটিকে রক্ষা করে চলেছে, যা এই অঞ্চলের সূক্ষ্ম সামুদ্রিক পরিবেশ ব্যবস্থাকে স্থিতিশীল রেখেছে। হোয়াং ইয়ান্তাওয়ের প্রবাল প্রাচীর, সি গ্রাস বা সামুদ্রিক ঘাসের বিশাল ভুবন সবকিছুই টিকে আছে দারুণ বৈচিত্র্য, স্থিতিশীলতা এবং পুনরুদ্ধার ক্ষমতা নিয়ে। এটি যেন সমুদ্রের জীবজগতের জন্য এক জীবন্ত আশ্রয় ও খাদ্য ভাণ্ডার। শুধু পরিবেশের জন্যই নয়, এই স্থানটি বিজ্ঞানীদের কাছেও এক অমূল্য সম্পদ। এখানকার প্রতিটি স্রোত, প্রতিটি প্রবাল এবং প্রতিটি সামুদ্রিক প্রাণী জমা করে রাখে জলবায়ু ও পরিবেশগত বিবর্তনের গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্বের জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত পরিবর্তনের গল্প বোঝার জন্য হোয়াং ইয়ান্তাও যেন এক খোলা পাঠশালা। এই বছর চীন আনুষ্ঠানিকভাবে এখানে হোয়াং ইয়ান্তাও জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা করেছে। হাইনান প্রদেশের ছানসা শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই সংরক্ষিত এলাকাটি বিস্তৃত হয়েছে প্রায় ৩,৫২৩ হেক্টর জুড়ে। এই পদক্ষেপ পরিবেশ সুরক্ষার প্রতি চীনের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রতি বছর শীত এলেই অতিথি পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে চীনের পয়াং লেক। তবে তীব্র খাদ্য সংকটের মুখে এসব পরিযায়ী পাখি লোকালয়ের ধান খেতে হানা দিতে বাধ্য হচ্ছিল। পরিযায়ী পাখিদের এমন চরম দুর্দশা দেখে চুপ থাকেননি দেশটির বিজ্ঞানীরা। প্রকৃতি এবং মানুষের এই সংঘাতের এক দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে তারা একাধিক নিবিড় গবেষণা ও পরিবেশগত মূল্যায়নের মাধ্যমে এক চমৎকার এবং পরিবেশ বান্ধব সমাধান উদ্ভাবন করেছেন। বিস্তারিত দেখে আসি শুভ আনোয়ারের প্রতিবেদনে। চিয়াংশি প্রদেশে অবস্থিত চীনের বৃহত্তম মিঠা পানির লেক পয়াং। প্রতি বছর শীতকালে দূর দূরান্ত থেকে উড়ে আসা বিশ্বের ৯৫%-এরও বেশি শ্বেতসারস সহ লক্ষাধিক রাজহাঁস ও অন্যান্য পরিযায়ী পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে এই সুবিশাল জলাশয়। এটি মূলত এই পরিযায়ী পাখিদের জন্য এক অপরিহার্য ও গুরুত্বপূর্ণ শীতকালীন নিরাপদ আশ্রয়স্থল। যদিও সাম্প্রতিক বছরগুলোতে চরম আবহাওয়া, বিশেষ করে তীব্র তাপমাত্রা এবং খরার মতো ঘটনায় পয়াং হ্রদের পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। পানির স্তরের অবনতির ফলে হ্রদের অভ্যন্তরে থাকা জলজ উদ্ভিদের পরিমাণ মারাত্মকভাবে কমে যাওয়ায় শ্বেতসারসদের প্রাকৃতিক খাদ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। খাদ্যের অভাবে এই অতিথিরা অনেকটা বাধ্য হয়েই কৃষকদের ধানের জমি কিংবা পদ্মপুকুরের মতো অন্যান্য চারণভূমির সন্ধানে ছুটছে। তবে এই উদ্ভিদটি চাষ ছিল এক বিশাল চ্যালেঞ্জ। ভ্যালিসনেরিয়া স্পিনুলুসাইয়ান এর বাণিজ্যিক মূল্য অত্যন্ত কম হওয়ায় এর বীজ বাজারে প্রায় দুষ্প্রাপ্য। ২০২০ সালে বিজ্ঞানীরা কাজ শুরু করেন, কারণ বাজারে বীজ না পাওয়ায় আমাদের নদীর তলদেশ থেকে ম্যানুয়ালি বা হাতে করে বীজ খুঁড়ে বের করতে হয়েছিল। ২০২১ সালে গাছগুলো কিছুটা বড় হওয়ার পরই
বন্যায় আসা গ্রাসকাপ মাছ এসে সেগুলোকে খেয়ে ফেলে। 2022 সালে আমরা তীব্র তাপমাত্রা ও খরার সঙ্গে লড়াই করি। অবশেষে 2023 সালে বিজ্ঞানীরা একটি পুকুরে চাষের প্রচেষ্টা শুরু করেন। মাঠ পর্যায়ে নমুনা সংগ্রহে দেখা যায় তারা সফলভাবে প্রচুর পরিমাণে শীতকালীন মুকুল উৎপাদন করতে সক্ষম হয়েছেন। চলতি বছর নভেম্বরে বিজ্ঞানীরা তাদের চাষের কাজের উপর একটি পরিদর্শন চালান। একাধিক মাঠ পর্যায়ের নমুনার ফলাফল অনুযায়ী প্রতি বর্গমিটারে শীতকালীন মুকুলের গড় পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 850টি। এটি প্রাথমিক রোপণ পরিমাপের তুলনায় 90 গুণেরও বেশি। গবেষক লুয়া আরও জানান, গত বছর তারা সংরক্ষিত অঞ্চলের দুটি হ্রদ ছাংহু পুকুর এবং শিয়াংহু হ্রদে প্রত্যেকটিতে 4 লাখ চারা রোপণ করেছিলেন এবং দুটি হ্রদেই উদ্ভিদের পুনরুদ্ধার প্রক্রিয়া ভালো চলছে। এই বছর তারা ইতোমধ্যেই সেই দুটি হ্রদে শ্বেতসারস এবং টুন্ড্রা রাজহাঁসের উপস্থিতি লক্ষ্য করেছেন। চীনের গবেষকদের এই পদক্ষেপ কেবল পয়াং হ্রদের পরিবেশের মান উন্নতই করছে না, বরং শ্বেতসারসদের প্রাকৃতিক খাদ্য সরবরাহ নিশ্চিত করে কৃষকদের ধানের জমিতে তাদের খাদ্যের খোঁজে যাওয়ার প্রয়োজনীয়তাও কমিয়ে দিচ্ছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। উত্তর পূর্ব চীনের হেইলংচ্যাং প্রদেশের তাপমাত্রা এখন ক্রমাগত কমছে। ফলে এই প্রদেশের মিশন সিটির সিংখাই লেকে আংশিকভাবে বরফ জমে তৈরি হয়েছে এক অসাধারণ দৃশ্য। হ্রদের জমে যাওয়া উপরিভাগ এখন তৈরি হচ্ছে নানান ধরনের জাদুকরী বরফের আকৃতিতে, যা দেখতে অনেকটা পৌরাণিক ড্রাগনের আঁশ বা স্কেলের মতো। শীতের শুরু থেকেই এই বিশাল হ্রদটি ধীরে ধীরে জমতে শুরু করেছে। উপর থেকে দেখলে মনে হয় হ্রদের বিস্তৃত উপরিভাগ বিভিন্ন আকৃতির বরফে ঢেকে আছে। শক্তিশালী বাতাসের ধাক্কায় বরফের বিশাল চাঙড়গুলো ভেঙে গিয়ে স্তূপ করে জমে যায়, যার ফলে এটি দেখতে ড্রাগনের আঁশের মতো স্তরীভূত আকারের রূপ নেয়। এই বিস্তৃত প্রাকৃতিক দৃশ্যের পটভূমিতে বরফের এই বিন্যাস এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।